3-4 মাস যাওয়ার পরে আমি শুনি যে আমার হাজবেন্ড রে আমার শ্বশুর শাশুড়ি ফোনে বিয়ে করাই দিচ্ছে। তুমি থাকতে? হ্যাঁ, আমি থাকতেই। তো আমার শ্বশুরের মুখের ভাষা এরকম, তুই কথা বলবি না, এরকম ভাষা ছিল। আমি গলা কাটা মুরগির মতো পড়ে চিৎকার করেছি। আশেপাশে যে দোকান ছিল ওই দোকানের সব মানুষ আইসা পড়ছে, ও ফিরেও তাকাই নাই আমার দিকে। যেদিন আমি এই কথা শুনছি নিজে আমি ঠিক রাখতে পারি না। চালাইছো তুমি, বিদেশ পাঠাইছো তুমি, বিদেশে গিয়ে বিয়ে করলো আর একজন, এবং তুমি তার জন্য কাঁদতেছো। তোমার তো নিজের উপর লজ্জা থাকা উচিত। পরবর্তীতে শুনতে পারি যে তা আমার জালের সাথে তার পরকীয় সম্পর্ক আছে। হ্যাঁ, তো 7টা বাজে আমি একদিন নিজে এসে দেখছি তারা এরকম অবস্থায় বাসার মধ্যে। কিরকম অবস্থা? আমার হাজবেন্ড ওনার উপর থেকে উঠছে, ওটা পরে আমারে বলতেছে যে আমি বড় ভাবি, মায়ের সমান, একটা হাসি ঠাট্টা করতেই পারি। আমি একটু দুষ্টুমি করতে গিয়ে বাবির উপর পড়ে গেছি। আমার সাথে মিশলে আমার শাশুড়ির যে হিংসা না হইতো, ওনার আরো দ্বিগুণ হিংসা হইতো। স্বামীর সাথে আপনারা দেখলেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনার জামাইরে বলেন না যে তোমরা হ্যাঁ, যে বলছি। একরকম আচরণ করে তোমাদের সামনে? আমি বলছি আমার বাইরেরা এখন আমার সাথে রাগ করে কথা বলে না। মানুষের তো একটা সময় দেওয়া উচিত, নতুন বিয়ে হইলে। আমাদের কিন্তু ওই সময়টা দেওয়া হয় না। ইনকাম আপনার? হ্যাঁ, ইনকাম আমার। তাহলে তারা কেন দিচ্ছেন? তারে দিচ্ছি যে সে দেশে বাইরে যে কষ্ট করবে, আমি তার বউ, তখন তো অবশ্যই আমার দিবে। অথচ যাচ্ছে তোমার টাকায়। হ্যাঁ, আমার টাকায়। আর এখন তুমি গরিবের মেয়ে হয়ে গেলে। তোর কয় মাসের বাচ্চা মেরে ফেলছে বললে আপু? 2 মাসের বাচ্চা। কেমনে? ওটা যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তখন জ্বর হয়েছিল, জ্বরের ওষুধের সাথে খাওয়াইছিল। তুমি জানতাম না যে তোমার বাচ্চা না, মেরে না। ফেলছে? জানতাম না। যখন নষ্ট করে ফেলছে, করার পরেও আমার ডাক্তারের কাছেও যাইতে দেয় নাই। আমার শ্বশুর বাড়ি থেকে আমার জালের বাড়িতে আমি থাকতাম। আমার শ্বশুর বাড়ি মূলত হচ্ছে গোপালগঞ্জ নড়াই, আর আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। আমাদের রিলেশন করেই বিয়ে হয়েছিল। রিলেশন করে হওয়ার পরে আমাদের বাড়ি থেকে এত দূর পর্যন্ত এটা মানে নাই যে অনেকটা দূর, আর আমি ফ্যামিলির ছোট মেয়ে ছিলাম। আমার বাবা মা চাইতো না, দূরে দিত, কিন্তু রিলেশনটা মেনে নিয়েছিল। তো আমার আব্বা মা চাইতো পরিবার নিয়ে বিয়ে দেওয়ার জন্য। তো ওরা চাইতো, যৌতুক চাইছিল বিয়ের আগে। তখন আমার আব্বা মা রাজি হয় না, এত দূরে মেয়ের যৌতুক দিয়ে বিয়ে দেবো, এটা হয় না। তখন তখন দেশে বাহিরে ছিল। রিলেশন অবস্থায় যাওয়ার সময় আমিও রাজি ছিলাম না, এত দূরত্বে সবাই এটা মানার মতো না। তখন ওর কি করছে, ওর মারে বলছে যে মা আমি একটা মেয়ের পছন্দ করি, তো আমি ওই মেয়েরই বিয়ে করবো। তো ওর আম্মা আমার ফোন দিছে। তখন আমি বলছি যে আমার বাপ মা তো মানবে না, তো আপনি যদি আমার বাপ মারে রাজি করাতে পারেন তাহলে আমি রাজি আছি। তো উনি, আমার শ্বশুর আর শাশুড়ি আমার আব্বা আমার সাথে কথা বলছে যে আমাদের ছেলে যদি পছন্দ হয় তাতে তো আমাদের কোনো আপত্তি নাই। তখন আমার আব্বা মাও রাজি হয়। তো দেশের বাইরে থাকা অবস্থায় 1.5 বছর মতো তার সাথে কথা হয়। তখন সব ঠিকঠাক ছিল। তখন আমি গার্মেন্টসে চাকরি করতাম। তো ও বলছে যে তুমি আমার বউ হয়ে আমি দেশের বাইরে থাকবো, তুমি চাকরি করবা, এটা আমি মানি না। আমার শ্বশুরের বাইরে থাকতো যে আমাদের এত কিছু থাকার পরেও তুমি চাকরি করবে, এটা মানানসই না। তো আমার বাড়িতে পাঠাই দিছে, এমনকি বিয়ের আগে সে আমার হাত খরচও চালাইছে। তো দেশে আসার পরে যখন আমার বিয়ের কথা চলে তখন তারা যৌতুক নিয়ে তালবাহানা করে। তখন আমার ফ্যামিলি দিবে না, না দেওয়ার কারণে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে বলছে তুমি চলে আসো। তা আমি বলছি আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি পারবো না। তো আমার হাজবেন্ড ফোন দিয়ে বলে তুমি এতদিন রিলেশন করছো, আমি তোমার হাত খরচ চালাইছি, তার মানে তুমি আমার সাথে টাইম পাস করছো, এই জন্য আসবা না। তো এই কথাগুলো শুনে আমি যেহেতু তার মন থেকে ভালোবাসছিলাম, তখন আমি ফ্যামিলির দিকে থাকাইনি, তার কাছে চলে গেছি। আমার শ্বশুরে আমায় নিয়ে গেছিল অর্ধেক রাস্তা থেকে। তো ওদের বাড়ি থেকে নিয়ে গেছে। ওই দিন ওর সাথে আমার কোনো দেখা হয় না। যেদিন ওদের বাড়ি গেছি ওরা আলাদা করে সরাই নিয়েছে। তো একটা আছে যে আমি গেছি, ওরা তো সবাই জানতো এই একটা মানে বিয়ের শাড়ি পরে যে বিয়ে দিবে ওরকম অবস্থা ওরা করে নাই। ওইদিনকে আমার অনেক খারাপ লাগছে যে একটা মানুষের বিয়ে যেভাবেই হোক একটা মেয়ে চাইবে বউ সাজতে। তো ওই দিন ওই ভাগ্যটা আমার হয় নাই। তো ওর সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাইছিলাম যে এখনই যদি এরকম অবস্থা হয় আমি বিয়ে করবো না, হোক আমার একটু বদনাম হোক, সমস্যা নেই, আমি বাড়ি চলে যাব। তখন আমার শ্বশুর বলতে সেটা তো সম্ভব না, আমাদের মান সম্মানের ব্যাপারে এসে এরকম ভাবে কি বিয়ে হয় নাকি?
তো হঠাৎ করে এই কথার ভিতর দেখেন কি এই তারা আবার কাজই দিয়ে না হুজুর দিয়ে দিয়ে পড়া, আপনারা এত সম্পত্তি এত ধনী টাকা সত্ত্বেও আমার একটা শাড়ি কেনার টাকা হয় না, এটা কোনো কথা? তাছাড়া আমি যখন চাকরি করতাম তখন আমরা প্রতি বছরই একটা অনুষ্ঠান করতাম, তখন আমার এক দুটা শাড়ি ছিল, আমি শাড়ি নিজের সাথে করে নিয়ে গেছিলাম। তখন আমি বলছিলাম তো আমার এই শাড়িটা পরতে দে, বিয়ে মানুষের প্রত্যেক দিন হয় না, একবারই হয়, তাও তার এই শাড়িটা পরতে দেয় না। আমার শাশুড়ি বিয়ের আগে দিনে একবার হলো কথা বলতো, মানে আমাদের যদি কোনো কারণে ঝগড়া হইতো তো উনি ফোন দিয়ে বলতো যে ছেলের সাথে কেন ঝগড়া করছো, কি কারণে করছো, উনি মিট করাই দিত। তো যেদিন বিয়ে হয়েছে একদিকে আমি কবুল বলছি, আরেকদিকে রাতে সব খাওয়া দাওয়া হয়েছে, আমরা শুতে গেছি। তো সারাদিন পরে আমার আব্বা আমার কাছে একটা ফোন দিব, ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আমার শাশুড়ি বলছে যে এই বাড়িতে কোনো ফোন চলবে না, এই বাড়িতে দিনে কোনো ঘুম চলবে না, এই বাড়ির বউদের কাজ হচ্ছে দিন ভরা কাজ করবে, রাত হলে ঘুমাবে, অন্য কোনো ইয়া নেই। তখন আমার হাজবেন্ডের দিকে আমি তাকায় রয়েছি, তো কোনো কিছু বলে নাই। না বলার কারণে আমি আর কি বললাম, কিছু যাক, বিয়ে যখন হয়েছে অনেক কিছু মেয়েদের মানায় নিতে হয়, আস্তে আস্তে দেখি মানায় নিতে পারি কিনা। তখন আমার ফোনটা আমি বাড়িতে পাঠাই দিই, ফোন ব্যবহার করি না। সকাল 6টা থেকে উঠতাম, যেদিন আমি ওদের বাড়িতে গেছি আবার ওই দিন আমারে দিয়া, এই যুগে এখন কারো বাড়ি আছে কিনা জানি না, ওই দিন আমারে দিয়া মরিচ বাটাইছে, হ্যাঁ সব ধরনের বাটা কাজ যা আছে সব করাইছে। হ্যাঁ প্রথম দিনে আমি পারি কিনা, কিন্তু আমি তো গ্রামে নেই, আমি সব পারি আলহামদুলিল্লাহ। যখন আমি এই কাজগুলো করছি তখন ওদের বাড়ির সবাই পাড়ার সবাই বলছে যে গ্রামের মেয়ে তো সব পারবে, ওর কাজের ধরন বা এমনিতে দেখে বোঝা যেতে সব পারবে। কিন্তু এটা আমার শাশুড়ি মানতে পারে না যে আমার প্রশংসা কেন করতেছে, ওনার এটা ভালো লাগতেছে না। বিয়ের পরের দিন থেকেই সকাল থেকেই উনি আমার ডাক শুরু করছে। ক্যামেরার সামনে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, উনি মা হয়ে প্রত্যেক দিন ওজোরের আগে থেকেই আমার হাজবেন্ডে ডাকা শুরু করতো ঘুম থেকে ওঠার জন্য। এমনও রাত গেছে, এমনও সকাল গেছে যে আমার কাছ থেকে ওইটা যেতে বাধ্য হয়েছে আমার শাশুড়ি ডাকাডাকির জন্য। তো একদিন আমার হাজবেন্ডের চোখের দিকে তাকায় বলছিলাম, আপনি যদি আপনার মারে বলেন মা এত সকালে ডাকাডাকি করো না, একটু পরে করো, তাও তো উনি শুনতে পারতেন। তো উনি বলছিল, এক কথায় উত্তরে বলছিল, তুমি আমার মারে দেখতে পারো না, এই জন্য এরকম প্রশ্ন। বাড়ির বউদের কাজ হয়েছে সকালে উঠা, আমার মা তো ডাকতেই পারে। তখন আমি বললাম ঠিক আছে ডাকতে পারে, কিন্তু ফজরের আগে কেউ ডাকে? এমন না যে নামাজের জন্য ডাকতেছে, তাহলে বুঝতাম। নামাজের আগে উনি আমাদের ডাকে কি জন্য, কি কারণে? মানুষের তো একটা সময় দেওয়া উচিত, নতুন বিয়ে হইলে আমার কিন্তু ওই সময়টা দেওয়া হয় না। ওদের বাড়িতে আমি 1 মাস ছিলাম, 1 মাসের মধ্যে আমি যদি কখনো অসুস্থ হয়েছি, আমার শাশুড়ি বলতো যে আমি নাটক করি, আমি কাজে ফাঁকি দেওয়ার জন্য এগুলো বলি। কিন্তু বাড়ির সামনে বলতে কি সবার সামনে, এটা আমার ছোট ছেলে বউ, ও থাকবে আদরে। আমার শ্বশুরের সামনে, আমার হাজবেন্ডের সামনে আমার শাশুড়ি আমার কখনো কাজ করতে দিত না, বলতে কি ও ছোট মানুষ কাজ করতে পারবে না। আর যখন ওরা কাজে যাইতো, বিলে কাজ করতে যাইতো, তখন আমারে বলতো কি তুমি বাড়ির বউ, হ্যাঁ এখন আর কোনো বউ বাড়িতে থাকে না, তুমি যখন থাকো তো তোমারই তো বাড়ির সব দায়িত্ব, বাড়ির সব কাজ আমারে দিয়ে করাইতো। আর বাড়ি যদি আমার শ্বশুর হাজবেন্ড থাকতো, ওরা থাকতো, ওদের সামনে আমার কখনো কাজ করতে আপনি জামাইরে বলেন না যে তোমরা গেলে একরকম আচরণ করে তোমাদের সামনে? আমি বলছি ওদের ভিতরে যে কি একটা ছিল আমি জানি না, ওটা প্ল্যান করাই ছিল কিনা আমি জানি না। আমার হাজবেন্ড মানে বাইরে যখন গেছে তখন টাকা পয়সা অনেক খরচ করছে, লস হয়েছে। দেশে আসার পরে আমার কথা তো সে দেশে আসে নাই, সে তার ইচ্ছাতে আসছে। আমার শ্বশুর শাশুড়ি তখন চাপ দিত কি আমার জন্য চলে আসছে, আমার সাথে রিলেশন করে আমি ওর মাথা খাইছি, এই জন্য চলে আসছে। তারপরে থেকে 1 টাকাও খরচে দিত না। ওর যে পায়ের একজোড়া জুতা সেই খরচটাও দিত না, কারণ আমাকে বিয়ে করছে সেই জন্য তুমি শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসো। তখন থেকে চাপ দেওয়া শুরু হলো আমি বাপের বাড়ি থেকে টাকা আনতে। তখন আমি মাথায় কথা তুলি না, কারণ আমি যদি এটা মাথায় নিই তাহলে আমার বাপের বাড়ি থেকে আনতে বাধ্য হবে, আর আমি বাবা মার কাছে এটা বলার মতো আমার কোনো মুখ নাই। ছেড়ে চলে এসছো? আমার বাইরেরা এখন আমার সাথে রাগ করে কথা বলে না এখনো? হ্যাঁ এখনো, এটার জন্য। তারপর আমি আমার আব্বা মা সব সময় ফোন দিয়ে বলছে, আচ্ছা ভুল যখন করছে ছোট মানুষ,
আমার শ্বশুর শাশুড়িরা দাওয়াত দিছে, বলছে তো আপনারা যে কয়জন নিয়ে আসার দরকার আসেন, বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, মেয়েরে নিয়ে আসেন। বিয়ের পর যে মেয়েদের বেড়াতে যায় ওইটাও আমার যাইতে দেয় না, গেলে টাকা আনতে বোন, হবে। এই ঘটনাগুলো কবেকার ঘটনা বলতেছো তুমি? এটা বিয়ে যে সময়, কত সাল? এটা হচ্ছে আপনার 23 সালে আমাদের বিয়ে হয়েছে। 23 সালে নভেম্বর মাসের 31 তারিখ। তোমাদের ঝামেলাটা শুরু হইলো কোত্থেকে বোন? শুরু হয়েছে আপনার বাড়ি থেকেই শুরু হয়েছে, কিন্তু তখন মানে সীমিতর ভিতর ছিল। হঠাৎ একদিন আমার এই শ্বশুর আমার স্বামীর সাথে ঝগড়া লাগছে টাকা পয়সা নিয়ে। তখন ওই দিনকার এলাকার সবাইকে জড়ো করছে, জড়ো করে বলছে আমার নিয়ে বাড়ি থেকে বের করে দিতে। কারণ কি, এই মেয়ের বিয়ে করছে, আমার বাপ মার ঠিকানা নাই, অথচ কিন্তু উনি আমার নিয়ে বিয়ে দিছে, উনি রাস্তা পর্যন্ত আগায় নিয়ে গেছে। আমার বাপ মার ঠিকানা নেই, আমার বাপ মার কোনো খোঁজ খবর নেয় নাই। তখন ওদের সামনে আমি শুধু এতটুকু বলছিলাম, আপনি তো আমার নিয়ে আসছিলেন, তাহলে সবার সামনে আমাদের শুরু করতেছেন কেন? আমার শ্বশুরের মুখের ভাষা এরকম যে খানকির মেয়ে তুই কথা বলবি না, এরকম ভাষা ছিল। তো পাড়ার সবাই বলতেছে পরে মেয়েটা তুমি কথা শোনাচ্ছ কেন? আর আমার হাজবেন্ড সেম গালি দিয়ে আমার বলছে যে তোর জন্যই এত কিছু হয়েছে, তুই কথা বলবি না, তোর এখানে কোনো কথা নেই। অথচ আমার হাজবেন্ড বাড়ি থাকা অবস্থায় আমার শ্বশুর যখন টাকা পয়সা দিত না, রাত্রে আমার কাছে যখন আইসা কান্না করতো, বাবা কেন আমার বুঝে না, তখন আমার খুব খারাপ লাগতো। ওর জন্যই যখন আমার শাশুড়ি যাই বলতাম, বাবা মা আপনার ছেলের তো হাত খরচ নাই, ও তো কিছু টাকা পয়সা চাই। তো এইগুলা আমার শাশুড়ি আমার শ্বশুরকে যা বলতো যে বউর কাপড় চোপড় লাগবে, গয়নাগাটি দেওয়া নাই, এই বিষয় নিয়ে ছেলের সাথে ঝগড়া করে। এই বড় লোকে মেয়ে আনছো, এই নিয়ে অনেক ঝগড়া করতো। তো আমার কষ্ট লাগতো কি, আমার শাশুড়ি মিথ্যা বলা, কারণ ওনার আমি মার মতো দেখছি, আমি জানি না উনি কিভাবে দেখছে। আমার তখন বিয়ে হওয়ার পর আমার মারে আমি এতটা মিস করছি। আমি গ্রামে মেয়ে, আমি সবসময় হাসি খুশি থাকতাম, সবার সাথে মিশুক থাকতাম। ওনারা ওনাদের বাড়ির উঠান পেরোতে আমার দিছে না, কারোর সাথে মিশতে দেয় নাই, কারোর সাথে না। বাড়ির কাজ করছি, যদি কাজ না থাকছে বসে রয়েছি, ঘুমাতেও দেয় নাই। আমি একদিন ঘুমাতে মারে বলছি, মা আমি একটু ঘুমাই, আমার খুব খারাপ লাগতেছে। তো ঘরের ভিতর বলছে কি যে তোমার মানা করছে কি, এখন তো কাজ নাই, ঘুমাও যাও। উঠানে যায় আমার ডাকে আর বলে ছেলে বিয়ে করেছে আমি কাজ করার জন্য, আমার নাম ধরে ডাকে আর এই কথা। আমার মনে হয় আমি বিছনাতে শুইতে পারি নাই যখন ডাকা শুরু করছে। তখন আমার এত খারাপ লাগছে, বলার বাইরে। ওইটা বলছি, মা কি করব, কি কাজ, কিসের জন্য ডাকছেন? তখন বলতেছে একটা পান বানায় আনো। আমি সেটার জন্য ডাকছেন? হ্যাঁ এটার জন্যই ডাকছেন। আমি বলছি পান আপনার কাছেই আছে। ওনার কাছেই সবসময় পান রাখতাম, কারণ পানের জন্য ডাকাডাকি করতো। পরে আমার এক চাচি শাশুড়ি ছিল সাথে, তো উনি বলতেছে এই মেয়েটার আর কত জ্বালাবা, আরো তো 3টা আছে, ওদের সাথে তো পারো না। তো ঝগড়া হওয়ার পরে টাকা পয়সা নিয়ে ওর বাপের সাথে ঝগড়া হওয়ার পরে আমাদের বাড়ি থেকে বের করে দিছে, বলছে যে তোমরা গার্মেন্টস করে খাও। তো ঢাকা আসার পরে ওর বড় ভাই গাজীপুরে এক মেয়েরে বিয়ে করছে। এখানে আসার পরে 1 মাস আমাদের সংসারটা খুব ভালো ছিল। 2024 সালে জানুয়ারি মাস থেকে, জানুয়ারি পুরো মাসটা আমাদের খুব খুব ভালো ছিল। মানে আমার হাজবেন্ড আমার কখনো বলতে হয়েছে না যে আমার এই জিনিসটা প্রয়োজন, আমার এটা লাগবে, সে আগে থেকে আমার এটা এনে দিত। ওই 1 মাস যাওয়ার পর থেকে আমার বড় জানে আমার জন্য যদি আমার হাজবেন্ড একটা শখ করে আইসক্রিম আনছে, তুই যে আইসক্রিম আনছস, তোর তো টাকা নাই, তুই তো দেশের বাহিরে যাবি, তুই কেন আনছস? তখন আমি বলতাম একটা আইসক্রিমের জন্য বিদেশ যাওয়া আটকে যাবে, এটা বলা মানে আমি তর্ক করা, আমার এটা অপরাধ। আমি বেশি চালাক, আমি বেশি কথা বলি, আমি চঞ্চল, আমার দিয়ে সংসার হবে না, উনি অনেক কথা বলতেন। তো ওখানে থাকা অবস্থায় আমার সাথে মিশলে আমার শাশুড়ির যে হিংসা না হইতো, ওনার আরো দ্বিগুণ হিংসা হইতো। স্বামীর সাথে আপনারা দেখলেন? হ্যাঁ, ওনার দ্বিগুণ হিংসা হইতো বলতে উনি চাই যে সবসময় ওনার দ্বারের কাছেই রাখতো। আমি জানি আপনার হাজবেন্ড আপনার কি বলে জালের কাছে গিয়ে শুয়ে থাকতেছে? হ্যাঁ, উনি যখন আমি বাসায় আসতাম ডেকে নিয়ে যাইতো, এটা কাজ ওইটা কাজ। আমার হাজবেন্ড যদি কখনো আমার একটা কাজ করে দিত, তাহলে বলতো কি তুই কি বউয়ের গুলামি করতেছস? আর ওনার কাজের জন্য বাড়ির যত হাঁস মুরগি, ক্ষেতের জমির কাজ আছে সব আমার স্বামীরে দিয়ে করাইতো। ওই সময় কাজের লোক ছিল না। যদি আমারটা বলতো, আমাকে মূল ঝামেলাটা আসেন তো বলুন, মূল ঝামেলাটা কি নিয়ে হয়েছে? মূল ঝামেলাটা ওই জায়গা থেকে হয়েছে। পরবর্তীতে শুনতে পারি যে তা আমার জালের সাথে তার পরে কি সম্পর্ক আছে। হ্যাঁ, এটা জানার পর থেকেই তো আমার ঝামেলাটা হচ্ছে। আপনি দেখছেন না শুনছেন?
হ্যাঁ আমি দেখছি, কি আমি দেখছেন? দেখছি এমনকি আমার দেখছি আমি যখন ডিউটিতে যাই তখন আমার বাচ্চা পেটে, আমার চাকরি নেওয়ার পরে আমি শুনতে পারি যে আমার বাচ্চা পেটে। এই বাচ্চা পেটে যাওয়ার থেকে তার এই সমস্যা আমার শাশুড়ির, আমার হাজবেন্ডের, আরো সবারই একটা হয়ে গেছে যে কিভাবে বাচ্চা নষ্ট করা যায়। কেন? সবাই তো বাচ্চা পেলে খুশি হয়। হ্যাঁ আমি জানি না কেন ও খুশি ছিল, আমি সেটা জানি না। তো যখন বাচ্চা পেটে আমার হাজবেন্ড শুনছে তখন আমার সামনে দাঁড়ায় আমার বলতেছে, তুই সত্যি করে বলতে বাচ্চা কার? মাই গড। আমার বলতেছি বাচ্চা কার তুই বল। পরে আমি বলছি আমার হাজবেন্ড আমার কখনো ফোন চালাতে দেয় নাই, আমি যে চাকরি করে তার হাতে টাকা দিছি, মাসে 20,000 টাকা দিছি, আমি যদি 20 টাকা নিয়েছি সকালবেলা বিকালবেলা আমার তো 8-10 টাকা কোথায়? 8-10 টাকা কি করছিস? ইনকাম আপনার? হ্যাঁ ইনকাম আমার। তাহলে তার কেন দিচ্ছেন? তারই দিচ্ছি যে সে দেশের বাইরে যে কষ্ট করবে, আমি তার বউ, তখন তো অবশ্যই আমার দিবে। আমি তো সেটা চিন্তা করছিলাম। সে সময় তার ভাই কেউ 1 টাকাও দেয় না। আপনি বললেন যে আপনার জালের সঙ্গে তার সম্পর্ক, আপনি কি কোনোদিন দেখছেন তাদের একসাথে? হ্যাঁ আমি কি দেখছেন? আমি যখন আমার বাসুরে সকাল 6টার দিকে ডিউটিতে যেত, রাত 8টা বাজে আসতো, আমি 8টা বাজে যাইতাম, 7টা-5টা চলে আসতাম। তো 7টা বাজে আমি একদিন নিজে এসে দেখছি তারা এরকম অবস্থায় বাসার মধ্যে। কিরকম অবস্থা? আমি সরাসরি দেখছি যে আমি যখন রুমে ঢুকছি আমার হাজবেন্ড ওনার উপর থেকে উঠছে, ওটার পরে আমারে বলতেছে যে আমি বড় ভাবি, মায়ের সমান, একটা হাসি ঠাট্টা করতেই পারি। আমার হাজবেন্ড বলতেছে আমি বাবির মায়ের চোখে দেখি এরকম কিছু না, আমি একটু দুষ্টুমি করতে গিয়ে বাবির উপর পড়ে গেছি। ভাবির শরীরের উপরে? হ্যাঁ আমি যখন দেখছি তখন আমার বলতেছে যে আমি দুষ্টুমি করতে গিয়ে বাবির উপর পড়ে গেছি। আমি সিদ্ধে বড় ভাবি এরকম দুষ্টুমি করতে হয় যে পড়ে গেছে। তারপরে এই বিষয়ে আমি কোনোদিন ঝামেলা করি নাই। আমার মাথার ভিতরে একটা জিনিস ছিল যে সে দেশের বাহিরে যাবে, অনেক কষ্ট করবে, আমি চাই না তার সাথে ওরকম কোনো ঝামেলা হোক বা তর্ক হোক। তো যখন আমার বাচ্চা 2 মাস হয়ে যায় বা সময় পার হয়ে যায় তখন আস্তে আস্তে তাদের বিরক্ত লাগে। তখন আমারে বলে, আমার জালে বলে, তুমি কি বিয়ের পর ও যদি বাহিরে চলে যায় এনে থাকবা না বাড়িতে যাবা? আমি বলছি বাচ্চা হলে তো ওই জায়গায় দেখো নি, বাচ্চা আগে টিকক তো, তারপর পরে আমি বলছি কেন? তোমার বয়স কম, বাচ্চা হয়তো নাও টিকতে পারে। আমি বলছি এটা আপনি কিভাবে বলতে পারেন যে এটা টিকবে না? তো কিছুদিন পর আমার যখন জ্বর আসে, জ্বরের মধ্যে এই ওষুধ খাওয়াই দিই। খাওয়া দেওয়ার পরে যেদিন আমার বাচ্চা নষ্ট হয়েছে, ওই বাচ্চা পেট ব্যথা নিয়ে আমার ডিউটি করতে হয়েছে। আমি বলছি আমি ওই দিন যাবো না। আমার হাজবেন্ড বলে তুই না গেলে আমার টাকা কে দিবে? ওই পেট ব্যথা নিয়ে আমি ওই ডিউটি করছি। ডিউটি করার পর সবসময় আমার জাল আমাদের দুজনের উপর নজর রাখতো, আমার শাশুড়ির মতো, যাতে কাছাকাছি যাইতে না পারে। এরকম ভাবে যে বাচ্চা নষ্ট হইলো, আমার ফ্যামিলির কাছে বলার মতো আমার কোনো ইয়ে ছিল না, আমি বলতে পারতাম না, সাহস পাইতাম না। তো আস্তে আস্তে দেশের বাহিরে যাওয়ার দিন আসার পরে যেদিন দেশের বাহিরে যাবে ওই দিনও আমার সাথে ঝগড়া করে। কি নিয়ে ঝগড়া করে? তার সাথে আমি ভালো ব্যবহার করি না, তার সাথে তাদের ফ্যামিলির সাথে আমি ভালোভাবে কথা বলতে পারি না। আমি দেশের বাহিরে গিয়ে তাদের ছাড়িয়ে দিব। আচ্ছা দেশের বাহিরে গিয়ে ছাড়িয়ে দিবেন, এটা তো প্রশ্ন আসে না। যদি ছাড়ার ইচ্ছা থাকে দেশে থাকে ছাড়েন। পরে এই বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হওয়ার পর ওই দিন আমাদের রেখে গেছে। যেদিন আমার সাথে রেখে গেছে ওই দিন আমার দিকেও ফিরেও তাকাই নাই। আমি গলা কাটা মুরগির মতো পড়ে চিৎকার করছি। আশেপাশে যে দোকান ছিল ওই দোকানে সব মানুষ এসে পড়ছে, ও ফিরেও তাকাই নাই আমার দিকে। আমি বলছি আমি যাবো সাথে করে, আমার নেই নেই। কেন নেই নেই? তার বড় ভাই যাবে, তার বড় ভাইয়ের সাথে গেলে ওর মান সম্মান নষ্ট হবে, কারণ আমি গরিবের মেয়ে। তো দেশের বাইরে যাওয়ার পর অথচ যাচ্ছে তোমার টাকায়? হ্যাঁ আমার টাকায়। আর এখন তুমি গরিবের মেয়ে হয়ে গেলে। পরে যেদিন গেছে ওই দিন এয়ারপোর্টে আসার পর আবার আমার ফোন দিয়ে সুন্দর করে বুঝাইছে যে কান্না করো না, মনে করো আমি বাড়িতে যাইতেছি আর তোমার জন্য স্যালাইন রেখে এসেছি, তুমি তো রাগ করলে আবার কিছু খাইতে পারো না, ওই স্যালাইনটুকু খাইয়ে নি। ওই দিনটা ওর সাথে আমার শেষ কথা হয়েছে। লাস্ট বাইরে যাওয়ার পর টানা 1 সপ্তাহ আমার ওর সাথে কোনো কথা হয়নি। তো ওর সাথে কথা হয়েছে, ওই গেছে, সবারই ফোন দিয়ে জানাইছে আমি আসছি, কিন্তু আমারে জানায়নি। কেন জানায়নি? সে আমারে রাখবে না। যে কি জন্য রাখবেন না, কথা আছে না, এটা ওইটা। আমার হাতে ফোন নাই যে আমি তার সাথে কথা বলবো, আমার কখনো ফোন চালাইতেও দেয় না। পরে ওই 1 সপ্তাহের ভিতরে আমার ইমো পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড আমার হাজবেন্ডের কাছে ছিল। তো উনি আমার ফেসবুক আইডি দিয়ে ছেলেদের সাথে কথা বলে স্ক্রিনশট দিয়ে আমার ভাবিদের কাছে পাঠাইতো যে দেখেন আপনার ননদ অন্য ছেলেদের সাথে কথা বলে।
ওর ব্যবহার কেমন, অন্য ছেলেদের সাথে কথা বলে। তা আমি আসতে না আসতে ওর অন্যজন লাগে, আমি থাকতে অনেক কিছু করছে আর আমি আস্তে আস্তে লাগে। তখন আমার ভাবিরা আমার ফোন দেয় যে এরকম করতেছে, তুমি পাসওয়ার্ড চেঞ্জ করো। তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি। তখন পাসওয়ার্ড কেন চেঞ্জ করলাম, আমার তো আছে, অনেকগুলো আছে, এই জন্য চেঞ্জ করছি। এখনকার অবস্থা এটা কি বোন? এখনকার অবস্থা হচ্ছে ওই 3-4 মাস যাওয়ার পরে আমি শুনি যে আমার হাজবেন্ডরে আমার শ্বশুর শাশুড়ি ফোনে বিয়ে করাই দিছে। তুমি থাকতেই? হ্যাঁ, আমি থাকতেই ফোনে বিয়ে করাই দিছে। যেদিন শুনছি আমার এক চাচা শ্বশুর আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে, বউ তুমি কই? আমি বলছি আমি ঢাকায় আছি। যে তুমি ঢাকা আছো, তোমার কি রাবি ছেড়ে দিছে? আমি বলছি না, ও তো মানে ছাড়ে নাই, ওর সাথে আমার কথা হয় না, যোগাযোগ হয় না, কিন্তু ছাড়ে না। যে সে যে বিয়ে করলো, তো আমি বললাম আপনি কিভাবে শুনলেন? যে বউ বাড়িতে উঠায় আনে নাই, কিন্তু যে বিয়ে করাই দিছে সে আমারে জিজ্ঞেস করছে, এই জন্য তোমারে আমি বলতেছি। তো এই কথা শোনার পর যেদিন আমি এই কথা শুনছি, দিয়ে নিজের আমি ঠিক রাখতে পারি না। ওই দিন আমি যেন কেমন হয়ে গেছি, যে আমি একটা মানুষ হাসতে ভালোবাসতাম, ওই দিন আমার মুখ থেকে হাসিও বের হয় না, কান্নাও বের হয় না, কেমন যেন একটা হয়ে গেছে। অফিসে গেছি, কারোর সাথে কোনো কথা নেই। তা আসতে হঠাৎ করে একদিন আমার শ্বশুর বাড়ি যাই, এই বিষয় শোনার পরে যাই, আমার শ্বশুর বাড়ি কেউ বাড়িতে থাকে না, তো কোথায় থাকে আমি জানি না। যখন ওই জায়গায় গেছি, আমার শাশুড়ি শুনছে, তো ওরা ফোনে আমার হুমকি দেয়, তুমি যদি এখান থেকে না যাও। আমার হাজবেন্ড আমার এরকম ভাবে বলছে যে আমি 10টা ছেলে ভাড়া করে এই মরাল জেলার ভিতর তো 10 জনের সাথেই মানে খারাপ কথা বলছে, যে 10 জনের সাথে এরকম কিছু করাবো যে মান সম্মান নিয়ে তুই এদিকে যাইতে পারবি না। তারপর আমি অনেক চেষ্টা করছিলাম তাদের সাথে যোগাযোগ করা, আমি করতে পারি নাই। তারপর চলে আসছি, ওদের থানায় একটা জিডি করছিলাম, তো ওরা কোনো কিছু করে নাই, পুলিশও কিছু করে নাই। তো চলে আসছি, চলে আসার পরে অনেক চেষ্টা করি তার সাথে যোগাযোগ করার। আমার বাসুরের কাছে আমার আব্বা আমারে পাঠাইছি। এখন কি যোগাযোগ করে? এখন কিছুদিন যখন বিয়ে হয়ে গেছে তার সাথে আমি যোগাযোগ করি নাই, টোটালি বন্ধ হয়ে গেছিল। এখন কি চাইও? 1 মাস ধরে বাড়িতে আমার আব্বা মা নিয়ে আমার বুঝাইছে, যেভাবে তো দিন যায় না, সঠিক। তোমার বয়স কত? বিয়ে শাদী করো। তোমার বয়স কত এখন? আমার 23 চলতেছে। খুব অল্প বয়স। তো বোঝানোর পরে এই 1 মাস ধরে একটা ছেলেও ঠিক করছিল, তার বিয়ে হয়েছিল সে আমার সম্পর্কে এই জানে, হ্যাঁ, কালাতো ভাই। তো ওরা খুব মানে সবাই মিলে যখন বিয়ে দিতে সবাই রাজি ছিল, আমিও রাজি হয়েছিলাম। রাজি হওয়ার পরে আমার কাছে মনে হলো আমার কি যেন একটা হারায় যাইতেছে। আমি মন থেকে মানতে পারি না যে আমি একটা বিয়ে করব। আবার মানা করে দিই, মানা করে দেওয়ার পর লাস্ট এই 15 দিন আগে আমার হাজবেন্ড আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলছে তুই বলি বিয়ে করতেছস। তখন আমি তার সাথে ইচ্ছা মতো খারাপ ব্যবহার করছি, যেগুলো আগে কখনো করি নাই। অনেক খারাপ ব্যবহার করছি, মানে ও যা যা ভাষা ব্যবহার করতো আমার সাথে আমি সব ধরনের ভাষা ব্যবহার করছি রাগে। কিন্তু ওই দিন ও না একটা কথা বলে নাই, চুপ করে শুনছে সব, আর বলতেছে তোমার ব্যবহার তো এরকম ছিল না, তুমি এমন হয়েছো কেন? আপনি তো বলছেন আমার তার ছিল ব্যবহার অনেক জঘন্য, এখন বলেন আমার ব্যবহার এত ভালো খারাপ হয়ে গেছে, এখন কেন আগের থেকে এরকম? তার লাস্ট আজকে 5 দিন ধরে সে আমার সাথে একটানাই কথা বলতেছে, কথা বলে এটাই বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, আমি যারা বিয়ে করছি সে তোমার থেকে অনেক খারাপ, সে অনেক খারাপ, যে আমার সবসময় সন্দেহ করে। আর আমার যখন শূন্যপকেট ছিল তখন তুমি আমার যতটুকু সাপোর্ট করছো, যতটুকু করছো, আমার মাও এখন আমার যতটুকু বুঝেন। আমি লাস্ট বাহিরে আসছি 19 মাসে আমি 15 লাখ টাকা কামাইছি, 3 লাখ টাকাও ধরে রাখতে পারি নাই। 15 লাখ টাকার 15 টাকাও কি তোমাকে দিছে? 15 টাকাও দেয় নাই। অথচ বিদেশে পাঠানোর সব টাকা তুমি দিছো? হ্যাঁ, তাহলে সবই নেই, কিন্তু অর্ধেক দিছি আমি, তোর ক্ষমতা আমার নাই। ওই সেই সময় তোর মা বাবার পাশে দাঁড়ায় নাই, এখন মা বাবা খুব ভালো হয়ে গেল। বললাম না, একজোড় স্যান্ডেল কেনার টাকা ওর বাবা দেয় নাই। চালাইছো তুমি, বিদেশ পাঠাইছো তুমি, বিদেশে গিয়ে বিয়ে করলো আরেকজন, এবং তুমি তার জন্য কাঁদতেছো। তোমার তো নিজের উপর লজ্জা থাকা উচিত। আজ 5 দিন ধরে সে ফোন দিয়ে বলতেছে ও বউ আমার অনেক সন্দেহ করে, কিন্তু মানে এই বউ ও তোমারে ছাড়বে না, এটা হচ্ছে সহজ বাংলা। ও তোমারে বিয়ে করতে দেবে না, আবার সে তার মতো করে নিজের সংসার করবে। এই নিয়ে বোন, তোমার যদি লাইফ থেকে মানুষ শেখে, কি শিখতে পারে বলো তো? শিখতে পারে এটাই, যাতে সহজে মানুষ কারো বিশ্বাস না করে, বিশেষ করে প্রবাসীদের। কারণ কি, আমার হাজবেন্ডের সাথে যখন আমার ঝামেলা হয়, ওর অনেক বন্ধু আমাকে ফোন দিছে ওই খারাপ বানানোর জন্য।
আমাকে ফোন দিয়ে বলতো কি, মেসেজ দিয়ে বলতো আপনি অনেক সুন্দর, হ্যাঁ আপনার এই সুন্দর মানুষের রাগ থাকে, জিদ থাকে, মানায় নেওয়া যায়। তখন আমি বুঝি, রাগ জিদটা যখন বলে তখন আমি বুঝি যে আমার হাজবেন্ডটা আমাকে সবসময় বলতো আমার রাগ বেশি, আমার জিদ বেশি, তার মানে নাম্বারটা ও দিছে। তখন আমি সুন্দর করে তাদের ফোন দিতাম, দিয়ে বুঝাতাম। তখন যখন বুঝাইতে যাইতাম তোরা এমন এমন বিশ্রী কথা বলতো যেটা বলার ভাষা নাই, তখন আমি ফোন কাইটা দিতাম। তা আমার কথা হচ্ছে, আপনি একটা ছেলে মানুষ, আপনার ঘরে বোন আছে, মা আছে, আমার কেন অন্য একজনের কথায় আমার একটা মেয়ের সাথে কথা বলতে হবে? সে আমার একটা নাম্বার দিলে তার সাথে কথা বলতে হবে? বিশেষ করে একটা প্রবাসীরা বেশি করে, যেটা আমি দেখছি, নিজে দেখছি। আমার হাজবেন্ডের সাথে জন্মেলা হওয়ার পরে না হয়তো 20 থেকে 30 জন ছেলেই আমার সাথে এরকম ভাবে কথা বলতে চাইছে। লাস্ট পর্যন্ত ওরা স্বীকার করছে আপনার হাজবেন্ডের নাম্বার দিছে। বাই ব্রাদার হেল্প করার চেষ্টা করছে তাদের। না না, ওটা হেল্প করার মতো ছিল না। ওরা ওরা চেষ্টা করছে যে বাই হেল্প করা, কালার বানানোর জন্য, বুঝতে কিন্তু পারছি। ওরা পারে নাই। বোন, আল্লাহ আপনার ভালো করুক। আপনি অনেক ছোট মানুষ, কিন্তু এটাতে খুব পরিচ্ছন্ন, পরিষ্কার। কারো জন্য ব্যবহৃত হবেন না। অনেক করছেন জীবনে, এবার নিজের জন্য করেন। আল্লাহ আপনার ভালো করুক, আপনার পরিবার দান করুক। আজকে এখানে যখন শুতে আসি, ওই 5 দিন ধরে অনেক রিকোয়েস্ট করতেছে, তোমার অনেক দিন ধরে দেখি না, একটু দেখবো। আমি যাইনি সামনে। আজকে যখন আসছিলাম তখন আমি বলে কল দিছে, তখন ওর সামনে আমি রেডি হয়েছি। তখন আমার বলতেছে যে এখন রেডি হইতেছে, কোথাও যাবা? আমি বলছি হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তো একটা মুসকিন হাসি দিছে, দিয়ে দেখি ওর চোখে কোনো পানি। আমি বলছি এটা পানিটা কিসের? আমি তো জানি আপনি জেদ্দায় থাকেন, ওই জায়গায় একটা সমুদ্র আছে, তো মনে হয় সমুদ্রে পানি পড়তেছে। নয়তো একজন স্ত্রী থাকা সত্ত্বেও, আমি স্ত্রী থাকা সত্ত্বেও অন্যজনে গেছেন, আবার ওনারা রাইখেও আমার সাথে কথা বলতেছেন। আমি তো বুঝতেছি না আপনার চোখে পানিটা কিসের। তখন আমি জিজ্ঞেস করছি, আমি না একটা শোতে যাব আপনার বদনাম করার জন্য। পরে বলতেছে দেখো আমি অনেক ভুল করছি, যেটা বলার মতো না। আর বিয়েটা যে করছি আমি জানি না, এটা ডিসিশনটা আমার আর ভালো করে নেওয়া উচিত ছিল, যেটা আমি এখন পস্তাইতেছি। না পারতেছি এই কুল ধরতে, না পারতেছি এই কুল ধরতে। আমি বলছি আপনারা পাওয়ার জন্য আমার শাশুড়ির কাছে আমি ভিক্ষা চাইছি। মা আপনার ছেলেরা বলেন একটা কথা বলতে। আমার শাশুড়ির কাছে আমি ভিক্ষা চাইছি, ভাইয়া আমার যত দোষ, আমার ভুল হয়েছে, বলেন ওরা আমার সাথে একটু কথা বলতে। আমার হাজবেন্ডে বলছি যে তুমি কি করলে আমি খুশি হব, আমি কিভাবে চললে তুমি খুশি হব, ওইটা বল, আমি এইভাবেই থাকবো, ওইভাবেই চলবো। তা সে আমার বলছিল কি তোমার বলেও লাভ নাই, তুমি শুধরাবা না। আপনি একটা বার বলে দেখেন আমি শুধরাতে পারি কিনা। এক কথাই তুমি শুধরাবা না, সেক্ষেত্রে বলে লাভ নেই। কিন্তু এখন ফোন দিয়ে বলে কি যে আমার সত্যি তোমার একটা সুযোগ দেওয়া উচিত ছিল। আমি সেই সুযোগ দেওয়া উচিত ছিল না। মনে করেন সস্তা পাইলে কেউ মূল্য দেয় না। এখন বাড়িতে গিয়ে বিয়ে ঠিক করতেছে, আজকে আমার জন্য ছেলে দেখতে গেছে। যদি পছন্দ হয় আমি কালকে বাড়ি যাব, শনিবারে দেখি আমার বিয়ে হবে, পার্লার দিয়ে বিয়ে দাওয়াত খাওয়াইন। ওইগুলো আপনার সত্যি বিয়ে হয়ে যাবে? আমি কইছি হ্যাঁ। কিন্তু ও পারতেছে না এখন আমার বিয়ে করার জন্য না করতে, আবার পারতেছে না ওই দিকটা ওইটা ধরে রাখতে। তাই সবার যে কোনো একটা কাজ করার আগে ভালো করে ডিসিশন নেওয়া উচিত। আর তার জন্য আমি আমার এই বিষয়টা যে শুনছে সবাই কথা বলছে যে হাজবেন্ড যদি দেশে বাইরে থাকে, মেয়েরা 10টা 5টা না 2টা হলো রিলেশন করে, পরে বিয়ে করে। কিন্তু আমি তার জন্য অনেক অপেক্ষা করছি। আমার যে ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, সে অনেক যত্ন করছিল আমার। একদিনের বিষয় 2 দিন আমার ফোন দিয়ে বলছে যে তোমার কি লাগবে, আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমি ওষুধ নিয়ে আসবো। তখন আমার বিরক্ত লাগতো, আমার কেন জানি বিরক্ত লাগতো। তখন আমি বলছিলাম একজনের মনে রেখে আরেকজনের আমি কোনো সময় তা দিতে পারবো না। তখন আমি ফ্যামিলি বলছে আমি বিয়ে করবো না। আর সেও এত সহজে বইলা একটা মেয়ের কাছে কিভাবে গেল, যেটা আমি